শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। তেল নিয়ে যুদ্ধের শুরুতেই হয়েছে তেলেসমাতেই। ডিপো থেকে ১৬ দিনের চাহিদার তেল ৭ দিনে বিক্রি করেছে রাষ্ট্রায়ত্ত ৩ কোম্পানি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ ৭ দিনে রাষ্ট্রায়ত্ত ৩ তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ডিলাররা তুলেছে ১,৭৫,০০০ টন জ্বালানি তেল। অথচ স্বাভাবিক সময়ে এই পরিমাণ তেল ডিলারদের কাছে যেত ১৬ দিনে। জ্বালানি তেল বিক্রির এই হিসাব জানাজানি হলে ঘুম ভাঙে মন্ত্রণালয়ের। লাগাম টানার পর বিপণন পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে বর্তমানে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি থেকে পাওয়া তথ্য মতে স্বাভাবিক সময়ে ৩ কোম্পানি থেকে প্রতিদিন তেল সরবরাহ করা হয় ১১ থেকে ১২,০০০ টন। অথচ ওই ৭ দিনে ১৩ থেকে ১৪,০০০ টন জ্বালানি তেল বেশি বরাদ্দ দেওয়া হয়েছে ডিলারদের। এটাকে অস্বাভাবিক ও নিয়ম বহির্ভূত বলছেন সংশ্লিষ্টরা। তেলের সংকট মাথায় রেখে যেখানে সঞ্চয় হওয়ার কথা সেখানে অতিরিক্ত তেল দেওয়ার ঘটনায় তদারকি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিপিসির কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ে প্রতিটি কোম্পানি দিনে ৩,৬৬৫ টন থেকে ৪,০০০ টন জ্বালানি তেল বিক্রি করতে পারে। সেখানে ওই ৭ দিনে ৩ কোম্পানি গড়ে বিক্রি করেছে ২৫,০০০ টন করে। এই হিসাবে প্রতি কোম্পানির হাত ঘুরে ডিলারদের কাছে গেছে দিনে ৮,৩৩৩ টনের মতো জ্বালানি তেল। এ বিষয়ে পদ্মা অয়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এটা স্পষ্ট অব্যবস্থাপনা ও অনিয়ম। নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারে না। ৭ দিনে বিক্রি করা এত তেল গেল কোথায়? ২ এপ্রিল ১৯৭১, একটি অভিশপ্ত শুক্রবার। ঢাকার ঠিক দক্ষিণেই বুড়িগঙ্গার ওপারে শান্ত জনপদ জিঞ্জিরা। প্রাণভয়ে শহর ছেড়ে আসা হাজারো নিরীহ মানুষের আশ্রয়স্থল তখন এই এলাকা। কিন্তু সেই শান্ত সকাল আচমকায় নরকে পরিণত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণে মাত্র কয়েক ঘণ্টায় স্তব্ধ হয়ে যায় শত শত প্রাণ। জ্বালিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম, লুণ্ঠিত হয় পুরো কেরানীগঞ্জ। সেই দুঃসহ দিনের স্মৃতি আজ আমরা শুনব একজন প্রত্যক্ষদর্শীর জবানিতে। আমি তখন ছোট আর কি, আমার বাবা তো আবার জাল পাইতো, বুঝছেন, মাছ ধরত। আমিও ২৫শে মার্চে সেই কালো রাত্রিতে আমি এই পাগলা শ্যামপুর আছে না, সেখানে আমার বাবার সাথে জাল পাই ওই রাত্রি। আর ওই ১২টার পরের থেকেই ঢাকা শহরের দিকে অসংখ্য গোলাগুলির শব্দ এবং আগুনের লেলিহান আমরা দেখতে পাই। জিঞ্জিরার মানুষ ওপার থেকে ভেসে আসা গোলাগুলির শব্দ পাচ্ছিলেন ঠিকই, কিন্তু ২ এপ্রিল রাতের আগ পর্যন্ত তারা কল্পনাও করতে পারেননি মৃত্যু এত কাছে। আমাদের এখানে আক্রমণ হয়েছে ২রা এপ্রিল। ২রা এপ্রিল রাত্রে, তখন রাত ৩টার দিকে সাদেম ভাই এসে সবাই গ্রামের চারিদিকে সবাই যায় বলে যে তোমরা যে যেমনি পারো চলে যাও, আর্মি কিন্তু ঘেরাও দিয়ে ফেলছে। তখন তার কথা শুনে আমরা যে যেমনি পারি বাড়ির থেকে সবাই আমরা চলে যাই। সেই আগুনের লেলিহান শিখা আর মৃত্যুর হাত থেকে বাঁচতে মানুষের তখন একটাই গন্তব্য, সীমান্ত। সর্বস্ব ফেলে রেখে একটু নিরাপদ আশ্রয়ের আশায় তারা পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন ভারতের উদ্দেশ্যে। কতটা ভয়াবহ ছিল সেই পালানোর মুহূর্ত। রাত্রে যাওয়ার পরে এই বিলের দিকে যাই। বিলের দিকে যাওয়ার পরে যখন রাত পোহানো শুরু হয়েছে, হালকা হালকা একটু অন্ধকার, তখন আমরা দৌড়াই এবং ওই সময়ই গোলাগুলিটা শুরু হয়। চারিদিক দিয়ে অজস্র গুলি, কে কোথায় আছে, কে কিভাবে দৌড় দিবে তার কোনো হিতাহিত জ্ঞান নেই। যে যেমনি পারে আমরা দৌড়াইছি। এই দৌড়াতে দৌড়াতে আমরা সেই ধলেশ্বরী নদীর পাড়ে যাই। ধলেশ্বরী নদীর পাড়ে ধলেশ্বরী নদীর পাড়ে দেখি লোকারণ্য অজস্র কালো হয়ে গেছে। আবার সেই দিন আকাশ ছিল খারাপ, নদীতে ঢেউ, অন্ধকার। ওইখানেও ওই আমাদের শাখানগর বরামের ওই এলাকার যারা লোকজন আছে তারাও নৌকা নিয়ে এই লোকজনকে নদী পার করতেছে। ১৮ দিন ঘর বাড়ি ছেড়ে দূরে পালিয়ে থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মানুষ আবার নিজেদের ভিটেমাটিতে ফিরে এলেন,
তখন সেখানে আর কিছুই অবশিষ্ট ছিল না। ঘরবাড়ি তো পুড়ে ছাই হয়েছিলই। লুটেরাদের হাত থেকে রক্ষা পায়নি যৎসামান্য সম্বলটুকু। বাড়িতে আসার পরে 1-2 দিন ছিলাম। বাড়িতে আসার পরে দেখি আমাদের এখানে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। আমার যার গরু আছিল, ছাগল আছিল, সব নিয়ে গেছে। টিনের চাল টাল সব নিয়ে গেছে। দিয়ে সব সব মানুষ আগে চুঙ্গার ভিতরে বাঁশের ভিতরে টাকা জমাইতো, ওই বাঁশ কাইটা পর্যন্ত নিয়ে গেছে। হ্যাঁ, ওইখানে 1-2 দিন থাকার পরে আবার আর্মিরা আবার আসা শুরু করে। আর্মিরা এখানে অনবরতই স্পিড বোর্ড দিয়া এই খাগালির দিকে খোলামোড়ের দিকে যাইতো, আবার ওই দিকের সদরঘাটে রাউন্ড দিত। ওই দিন 2 দিন যাওয়ার পরে এখানে আবার যখন আর্মিরা এখানে আসলো, আসার পরে ওইটা দেখে আবার দৌড়ানো। এইভাবে আমাদের এই 9 মাস আমরা কোনো দিন আমরা বাড়িতে থাকতে পারছি, আবার কোনোদিন বাড়িতে থাকতে পারি নাই। আমরা এইভাবে দৌড়ের উপরই ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় ছিলাম। আমরা ছিলাম পশ্চিমদি ছিলাম, এই যে কেরানীগঞ্জে পশ্চিমদি ছিলাম, তারপরে যে অলাইতা ছিলাম। এইভাবে যেখানে যার সুবিধা তারা বিভিন্ন জায়গায় পড়ে আছে। পুরো সাক্ষাৎকারটি দেখতে ক্লিক করুন আই বাটনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় থেকে সিসি ক্যামেরার ফুটেজ গায়েব নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় প্রসিকিউশনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। ট্রাইব্যুনালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ প্রসিকিউটর তানভীর জোহা বলেছেন, সিসি ক্যামেরার ভিডিও গায়েবের নেপথ্যে হার্ড ড্রাইভ বদল করার তথ্য পেয়েছেন তিনি। গায়েব হওয়া সেই ভিডিও প্রযুক্তি ব্যবহার করেও উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে জানানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল সিসিটিভি ফুটেজ সংরক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কোনো ফুটেজ গায়েব হয়নি। তামিম বলেন, ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ থাকা না থাকার বিষয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি এখনও কোনো কাজ শুরু করেনি। কমিটির পক্ষ থেকে প্রসিকিউটর জোহাকেও এ বিষয়ে কোনো দায়িত্বও দেওয়া হয়নি। তিনিও এ বিষয়ে কমিটিকে কিছু জানাননি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিমের কক্ষে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার আসামি আফজালুলের পরিবারের এক সদস্য টাকার ব্যাগ নিয়ে প্রবেশ করেন বলে অভিযোগ তুলেছেন আরেক প্রসিকিউটর বি.এম. সুলতান। সেদিন আসলে কি ঘটেছিল তা যাচাই করতে গত বছরের 13 অক্টোবরের সিসিটিভি ভিডিও সংগ্রহ করতে যান প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। কিন্তু তিনি দেখতে পান নির্দিষ্ট ওই দিনের ভিডিও হার্ড ড্রাইভে নেই। সমন্বিত কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে 13টি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে 517 কোটি টাকার সরকারি ভর্তুকি লোপাটের চাঞ্চল্যকর তথ্য মিলেছে। অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, অস্তিত্বহীন ও আমদানি না করা যন্ত্রের বিপরীতে ভুয়া বিল তুলে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে বাংলা মার্ক একাই 732টি যন্ত্রের জাল বিল তুলেছে। অভিযোগ উঠেছে, সাবেক সচিব সহ প্রভাবশালী কর্মকর্তাদের বাঁচাতে একটি চক্র প্রকল্পটি বন্ধের পায়তারা করছে। তবে বর্তমান কৃষিমন্ত্রী ও সচিব জানিয়েছেন, লুটপাটের কারণে প্রকল্প বন্ধ করা সমাধান নয়, বরং দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনও বিষয়টি খতিয়ে দেখছে। ইরান যুদ্ধে মূল ও কৌশলগত লক্ষ্যগুলো পূরণের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে হামলা শুরুর 1 মাস পূর্তিতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। তবে ট্রাম্প তার ভাষণে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলে সৃষ্ট বাধা নিরসন বা বৈশ্বিক তেলের বাজার নিয়ে কোনো আশ্বাস দিতে পারেননি। বরং তার ভাষণ শেষ হওয়ার পরপরই বৈশ্বিক তেলের দাম 4% বেড়ে ব্যারেল প্রতি $105 পৌঁছেছে। ট্রাম্প বলেন, আজ ইরানের নৌবাহিনী নেই, তাদের বিমানবাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাদের নেতাদের অধিকাংশই এখন মৃত। তিনি আরও বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহ আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত। চলমান ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প আরও বলেন, তারা আমেরিকার সব সামরিক লক্ষ্য খুব শিগগির পূরণ করার পথে রয়েছেন। দীর্ঘ 53 বছর পর নাসার আর্টেমিস 2 মিশনে আবারও চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছেন 4 নভোচারী। বুধবার কেনেডি স্পেস সেন্টার থেকে অরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক অভিযান শুরু হয়।
1972 সালের অ্যাপোলো 17 মিশনের পর এটিই প্রথম মনুষ্যবাহী চন্দ্রাভিযান। 10 দিনের এই মিশনে অংশ নিয়েছেন নাসার রিড ওয়াইচম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে পুনরায় মানুষ অবতরণ করানোর লক্ষ্যেই এই পরীক্ষামূলক যাত্রা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন দোকান মালিকেরা। 2 মার্চ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানানো হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। 2027 এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। অবশ্য আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল 45 বছর পর মূল পর্বে খেলার স্বপ্ন ভাঙছে বাংলাদেশের। হামজা চৌধুরী ও সমিত সোমদের নিয়ে গড়া শক্তিশালী এই দলটির মাঠের আধিপত্য থাকলেও গোলখরা ও নিজেদের ভুলই কাল হয়েছে। 6 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে ভারত থেকে এগিয়ে থাকলেও চূড়ান্ত লক্ষ্য পূরণ হয়নি। সাবেক ফুটবলার ও কোচদের মতে ফিনিশিংয়ের অভাব এবং কোচের কৌশলগত অদূরদর্শিতাই এই ব্যর্থতার মূল কারণ। সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ ও জাহিদ হাসান এমিলি বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার পরিবর্তন দাবি করেছেন। ভালো খেলার তৃপ্তি থাকলেও ফলাফলের সামর্থ্যের প্রতিফলন না থাকাটাই এখন দেশের ফুটবল অঙ্গনে বড় যন্ত্রণা। বাঙালিয়ানা সানহে সংবাদ শেষ হল। ধন্যবাদ।